বইয়ের গল্পের চ্যানেলে আজকে আপনারা শুনবেন লেখক সমরেশ মজুমদারের লেখা উপন্যাস হিরে বসানো সোনার ফুল এর ষোড়শ পর্ব। সঙ্গে আছি মৌসুমী হাসান। মা বলল, তোমাদেরই তো বয়স একই, এই বয়সে অত বড় ব্যবসা সামলাচ্ছ, বলবো না? উপাসনা জিজ্ঞেস করল, মাসিমা, আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 17। তখন সবে কলেজে পড়ি। তার পরের বছর রঞ্জু হলো, আর সব গেল। তার মানে আপনি 50-এর আশেপাশে হবে? কেন? এত বছর মেসোমশাইয়ের সঙ্গে আছেন, ঝগড়া হয়নি? আফসোস হয় না? এই, তুমি জল খাও। রঞ্জনা গ্লাসটা এগিয়ে দিল উপাসনাকে থামাতে। মা বলল, হয় না আবার? তবে মায়াও জাগে। এক ঢোক জল খেয়ে উপাসনা তাকালো। মায়া? হ্যাঁ, লোকটা ভালো। আমার মনের কথা ভাবিনি বটে, কিন্তু যা করেছে তা আমাদের ভালোর জন্যই। ডাক্তার বলে বাড়িতে থাকতো কম, কিন্তু এখন আবার খুব রাগ হয়। কেন? সেই ডাক্তারই ছাড়লো, কিন্তু বাড়িকে সময় দিল না। সকাল বিকেল বেলুর দক্ষিণেশ্বর ছুটছে। উনি ঘুমিয়ে পড়েছেন? উপাসনা জিজ্ঞাসা করল। না, এই তো খাওয়া শেষ হলো। ডাকুন না, দেখতে ইচ্ছে করছে। এই ডাক না তোর বাবাকে, রঞ্জনাকে বলল মা। অনিচ্ছা সত্ত্বেও উঠতে হলো রঞ্জনাকে। উপাসনা বলল, আপনার মেয়ে বোধহয় চাইছেন আমি বেশিক্ষণ থাকি, বলে হাসল। ও মা, এ কি কথা? রোজ তো ভূতের মতো বসে থাকি, টিভি দেখতেও ভালো লাগে না। তুমি এলে তাই কথা বলতে পারছি, খুব ভালো লাগছে। কিন্তু তোমার দেরি হয়ে যাচ্ছে না তো মা? না না না, আমি নিশাচর। বাড়িতে কেউ নেই। বিয়ের আগেই মা গিয়েছিল, বিয়ের পর বাবা। আবার সেই বিয়েটা আমার কপালে সইল না। এখন একা আছি, জবাব দেওয়ার দায় নেই। এই সময় রঞ্জনা বাবাকে নিয়ে এলো। তিনি বললেন, তোমার নাম উপাসনা? রঞ্জনা তোমার কাছেই চাকরি করে? ঠাকুর তোমার মঙ্গল করবেন। কোন ঠাকুর? উপাসনা জিজ্ঞাসা করল। বাবা হাসলেন। ঠাকুর শ্রী শ্রীরাম রামকৃষ্ণ। তিনি তো আমাকে দেখার সুযোগই পাননি। তিনি সর্বভূতে মিশে আছেন মা, জলে স্থলে অন্তরিক্ষে থেকে আমাদের লক্ষ্য করছেন। আর শ্রীমা? উপাসনা জিজ্ঞেস করল। শ্রীমা তো ছিলেন তার শক্তি। তাহলে সেই শক্তিকে তিনি তাড়িয়ে দিয়েছিলেন কেন হৃদয় থেকে? কেন নিজে থাকতেন চারপাশে খোলা দালান ঘরে, আর তাকে বাধ্য করেছিলেন নহবত নামের একটা জালনাহীন ছোট্ট ঘরে? আমি বুঝতে পারি না। কিন্তু মেসোমশাই, শ্রীমা আমার কাছে অনেক বেশি নিজের, অনেক বেশি গ্রহণীয়। একজন অশিক্ষিত গ্রাম্য মহিলা অর্ধেক জীবন বন্দিনী হয়ে থেকেও আকাশের মতো উদার হয়েছিলেন। শিষ্যদের কথা শুনে স্বামীর মূর্তি আলমোড়ায় বসাতে রাজি হননি। আবার স্নেহ হওয়া সত্ত্বেও নিবেদিতার জন্যে সোয়েটার বুনতে দ্বিধা করেননি। আমি তার কথাই ভাবি, উপাসনা বলল। রঞ্জনার বাবা অবাক হয়ে শুনছিলেন। তুমি কিছু ভুল বলছো না। তবে কি জানো, যিনি শ্যাম তিনিই শ্যামা, দুই মিলে এক। হতে পারে। তবে কিনা সাধারণ মানুষ রামকৃষ্ণদেবকে ঠাকুর বলে এসেছে, কিন্তু শ্রীমা আমাদের কাছে মা, জাস্ট মা, যে শব্দটার কোনো বিকল্প নেই। কি রে, ভুল বললাম রে? রঞ্জনার দিকে তাকালো উপাসনা। রঞ্জনা অবাক হয়ে শুনছিল। যে উপাসনাকে সে কিছুদিন ধরে দেখছি, এমনকি যার সঙ্গে রাত 8-10টা পর্যন্ত কাটিয়েছি, তার সঙ্গে এই উপাসনার কোনো মিলই খুঁজে পাচ্ছে না। মা বলল, ঠিক বলেছ তুমি। অত ঠাকুর দেবতা আমি বুঝি না। আমাদের মা সঙ্গে থাকলেই হলো, আর কিছু চাই না। বাবা বললেন, তুমি দেখছি গভীর মনের মেয়ে।
এত গভীর যে কেউ বালতি ডুবিয়ে জল তুলতে পারল না। উপাসনা বলল, বাহ, চমৎকার, তোমার মধ্যে প্রাণ আছে, বাবা বললেন। সঙ্গে সঙ্গে গান ধরল উপাসনা, প্রাণ ভরিয়ে তৃষ্ণা হারিয়ে মরে আরো 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 দাও প্রাণ। উদ্যত্ত গলায় সে গাইছিল। বাবার দু চোখ বন্ধ, হাত জোড়া। মা মাথা নাড়ছিল। রঞ্জনা মুগ্ধ। সে বুঝতে পারছিল মদিরার প্রতিক্রিয়ায় উপাসনার মধ্যে অন্যভাবে হচ্ছে। হয়তো সংকোচ কিংবা অপরিচয়ের অস্বস্তিতে অনায়াসে দূর থেকে তাকে উজ্জীবিত করেছে। গান যখন থামলো, মা তখন জিজ্ঞাসা করলো, তোমরা খেয়ে এসেছ? রঞ্জনা জবাব দিল, হ্যাঁ। মা বলল, উপাসনা, কেউ যখন তোমার জন্য অপেক্ষা করে নেই, তখন আজকে রাতটা তুমি এখানেই থেকে যাও, আর এত রাত্রে গাড়ি চালাতে হবে না। উপাসনা চোখ বন্ধ করে বসেছিল গান শেষ করে। এখন তার চোখের কোণে জল চিকচিক করছে। মা উঠে বসে চোখে হাত রাখতে উপাসনা হঠাৎ তাকে জড়িয়ে ধরল। শব্দ করে কেঁদে উঠল। মা কোনো কথা না বলে ওর মাথায় হাত বুলাতে লাগলো। বাবা মাথা নেড়ে উঠে দাঁড়ালেন। রঞ্জনাকে বললেন, যাও শুয়ে পড়ো, ওদের একা থাকতে দাও। নিজের ঘরে শুয়ে কিছুতেই হিসাব মেলাতে পারছিল না রঞ্জনা। যে উপাসনা অফিসে শুধু ম্যাডাম, যার ভয়ে সবাই তটস্থ থাকে, কলকাতার পুরুষ সমাজের সঙ্গে সমানে টেক্কা দিয়ে চলে, সন্ধ্যের পর যার বিদেশি হুইস্কি ছাড়া চলে না, সে একটা গান গাওয়ার পর অপরিচিত এক মহিলাকে জড়িয়ে ধরে কেন কান্না করছে? নবীন দত্তরা বিশ্বাস করবে? হঠাৎ তার মনে হলো, স্বাভাবিক অবস্থায় এমন কাণ্ড কখনোই উপাসনা করতো না। নিশ্চয়ই এটা মদের প্রতিক্রিয়া, বোঝা যায়নি, কিন্তু চোরা নেশা তাকে ভেতরে ভেতরে ভেঙে ফেলছিল। শেষ পর্যন্ত উপাসনা তার কাছে হার মেনেছে। কিন্তু মা, উপাসনাকে জড়িয়ে ধরেও কি মা মদের গন্ধ পায়নি? হয়তো টোকো দেশি মদের মতো নয়, কিন্তু অ্যালকোহলের অস্তিত্ব তো মায়ের নাক এড়িয়ে যাওয়ার কথা নয়। কিন্তু মায়ের কোনো প্রতিক্রিয়া হলো না কেন? ঘুম ভাঙলো একটু দেরিতে। তখন সকাল 8টা। গত রাতের কথা মনে পড়তেই পরিষ্কার হয়ে রঞ্জনা ছুটল। গেস্ট রুমে ঢুকে দেখলো সেখানে কেউ নেই। জানালা দিয়ে উঁকি মেরে দেখলো উপাসনার গাড়ি নেই। সে ঝটপট টেলিফোনে উপাসনার নাম্বার ঘোরালো। রিং হচ্ছে। 3বারের বার ওর গলা পাওয়া গেল। হ্যালো, তুমি কখন চলে গেলে? 6:30টায় ফিরেছি। তুমি ফোন করলে ভালোই হলো। আজ বেঙ্গলটা ঘুরে 11টার মধ্যে অফিসে আসবো। ওকে, রাখছি। একেবারে অফিসের ম্যাডামের গলা। রাত শেষ হয়ে যাওয়ার পর উপাসনা আবার ম্যাডাম হয়ে গিয়েছে। মা এলো। সে ভোরবেলায় মেয়েটা চলে গেল, বলল কাজ আছে। হ্যাঁ। রঞ্জনা বলল, আমি স্নান করতে যাচ্ছি মা, নাহলে দেরি হয়ে যাবে। রঞ্জনা দ্রুত মায়ের সামনে থেকে সরে এলো। গতকাল বিভাসদার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তিতিরের। তিনি ছিলেন না। একটা চিঠি লিখে রেখে এসেছিল স্বপন দত্ত রাজানন্দী সিরিয়ালে সে কাজ করছে। বাড়ি গিয়ে তাকে অনুরোধ করে না বলতে পারেনি। খবরটা সে বিভাসদাকে জানিয়ে দিল। এর মধ্যে দুজন বাড়িতে এলো। একজন মহিলা, তিনি কস্টিউম ডিজাইনার। এই সিরিয়ালে তিতির কোন ডিশে কী পোশাক পরবে তার লিস্ট নিয়ে গেলেন মহিলা। সেসব পোশাক তার নেই, সেগুলোর ব্যবস্থা করার জন্য তিতিরের শরীরে মাপ নিয়ে গেলেন। দ্বিতীয়জন প্রোডাকশন ম্যানেজার, পোর খাওয়া চেহারা, এসে নমস্কার করে বললেন, কি কাণ্ড! মানে 30 বছর লাইনে আছি, কোনো নিউ কামারকে নিয়ে এত কথা বলতে ইন্ডাস্ট্রিতে শুনিনি। তা দিদিমণি, আপনার কপাল খুব ভালো। এখনো বিভাসবাবু সিরিয়াল রিলিজ করলো না, অথচ আপনি হিট হয়ে গেলেন। পান চিবোতে চিবোতে বলল লোকটা, ওহো, আমার নামই তো বলা হয়নি। হারাদন মাইতি। লাইনে সবাই হারুদা বলে চেনে, আপনিও তাই বলতে পারেন। ঠিক আছে, বলুন কি দরকার? একেবারে কাজের কথায়? ভালো, খুব ভালো। রোজ 9টা-10টায় কল। 9টা-10টা মানে? আর্টিস্টের জন্য 9টা আর টেকনিশিয়ানদের জন্য 10টা।
6টায় একটা শিফট শেষ হয়, তবে ওটা 6:30 পর্যন্ত সবাই কনসিডার করে, তারপরে সেকেন্ড শিফট। বুঝলাম না। কি কাণ্ড! একদিনে সেকেন্ড শিফট হলে টেকনিশিয়ানরা ওভারটাইম পাবে, কিন্তু আর্টিস্টদের বেলায় লবডঙ্কা। অবশ্য রাজাদার 8টার পর শ্যুট করেন না। কবে থেকে আরম্ভ হচ্ছে? কি কাণ্ড, এটাই বলিনি। পরশু। পরশু সকালে 9টার মধ্যে পৌঁছে যাবেন NT1-এ। ওটা তো আপনি চেনেন। যদি 6:30টায় প্যাক আপ হয় তাহলে ট্যাক্সি ডেকে দেওয়া যাবে। 8টা হলে ক্যামেরার গাড়িতে উঠবেন। ক্যামেরা মালিকের বাড়িতে নামিয়ে আপনাকে পৌঁছে দেবে। পরিষ্কার? বেশ, এবার বলুন কি কি খেতে ভালোবাসেন না? আমার কোনো বাছ বিচার নেই। কি কাণ্ড! আপনি বারবার কি কাণ্ড বলছেন কেন? বলছি, চেষ্টা করি না বলতে, তবুও বলে ফেলি। কি নামে চেক হবে? আমার নামেই। হয়ে গেল কথাবার্তা। শুধু একটা অনুরোধ, বলুন। একটা টাকা দিতে পারবেন? 1 টাকা? হ্যাঁ। তিতির ভেতর থেকে টাকাটা নিয়ে এসে সেটাকে মাথায় ঠেকিয়ে উঠে দাঁড়ালো হারানত মাইতি। কি কাণ্ড! যাক, আমার চরিত্র রক্ষা পেল। বুঝলেন দিদিমণি, মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে তার আর কিছুই থাকে না। আচ্ছা চলি, নমস্কার। পরশু দেখা হবে। লোকটা চলে গেলে তিতির বলল, কি কাণ্ড, বলেই হেসে ফেলল। বাড়িতে লোকজন আসছে, এসে তিতিরের খোঁজ করছে। তিতির তাদের সঙ্গে বাইরের ঘরে বসে কথা বলছে। আড়াল থেকে শুনে মা বুঝেছে সেসব কাজের কথা, তবু তার অস্বস্তি হচ্ছিল। সুবীর যদি জানতে পারে তাহলে এই নিয়ে অনর্থ বাঁধাবে। ওকে বলা হয়েছিল তিতির একটা মাত্র সিরিয়ালে অভিনয় করবে, তারপর আর নয়। দ্বিতীয়টা কানে যাওয়ার পর সে ব্যাপারে একটা কথাও বলেনি। রঞ্জনার বাপের বাড়ি চলে যাওয়ার সমস্যার জন্য এটা মাথায় তেমন জায়গা পায়নি। ভদ্র মহিলা স্বামীর ঘরে গেলেন। তোমার সঙ্গে একটা কথা আছে। বলো। ভদ্রলোক কাগজ পড়ছিলেন। তুমি তো ঘটা করে বৌমাকে বাপের বাড়িতে পৌঁছে দিয়ে এলে, কদিন সেখানে থাকবে জেনে এসেছো? তার যতদিন ভালো লাগবে ততদিন থাকবে। আশ্চর্য! তুমি কি কোনোদিনও বুঝবে না? বৌমা যতক্ষণ না ফিরছেন ততক্ষণ সুবীরের সঙ্গে ভালো সম্পর্ক হবে না। তুমি কি চাও না ওরা সুখে থাকুক? প্রশ্নটা বেশ জোরের সঙ্গে উচ্চারণ করলেন মহিলা। মাথা নাড়লেন পৌর। হ্যাঁ, সুখে না থাক, স্বস্তিতে থাকুক, অবশ্যই চাই। তাহলে সেই স্বস্তি যে দূরে দূরে থাকার জন্য আসে, তাহলে সেটাই থাকা উচিত। কি আশ্চর্য! তুমি চাইছো ছেলে আর ছেলের বউ আলাদা হয়ে যাক? হয়ে যাক চাইনি, হয়ে থাক চাইছি। তাতে সবার অস্বস্তি থাকবে। তুমিও, আমিও। আমি এর মধ্যে কি করে এলাম? মা হকচকিয়ে গেল। বাবা হাসলেন। বৌমা চলে যাওয়ার পর তুমি মন খুলে ছেলের সঙ্গে কথা বলতে পারছো। ও, আমিও ওদের ঝগড়ার কারণ? এই বদনাম দিলে আমাকে? কান্না এলো গলায়। ছি, আমি তোমাকে দোষ দিচ্ছি না। দেখো, ওরা ছেলে মানুষ নয় যে বুঝিয়ে বললে সব বুঝে নেবে। এতগুলো দিন একসঙ্গে আছে, ছেলে পুলে হয়নি। বৌমার তো ফাঁকা ফাঁকা লাগবেই। তোমার ছেলে যদি বুঝতে না পারে তাহলে আমরা কিছুই করতে পারি না। বাচ্চা কাচ্চা হয়নি কেন জানতে চেয়েছো কখনো? আমার পক্ষে সেটা জানতে চাওয়াটা কি শোভন? আমাকেও তো জিজ্ঞাসা করতে পারতে। হয়নি সেটা জানি, আর বেশি কিছু জানতে আগ্রহী নেই। আমার তো মনে হয় বৌমারই দোষ আছে। সেটা কোনো ডাক্তার তোমাকে বলেছে? কেউ বলেনি। সাধারণত মেয়েদেরই গোলমাল হয়। তুমি কি এসব কথা বলার জন্য এসেছিলে? বৌমাকে ফিরে আসতে বলো। বেশ, বলবো। আরেকটা কথা, খোকা যখন বাড়িতে থাকে না তখন ঠিক আছে, কিন্তু ও বাড়িতে থাকলে যদি কেউ মেয়ের সঙ্গে কথা বলতে আসে তাহলে তুমি সামনে গিয়ে বসো। কেন? বাবা অবাক। কেন না? কে আসছে উটকো লোকের সঙ্গে কথা বলছে, খোকা রেগে যাবে। দেখো, আমি আমার মেয়েকে বিশ্বাস করি। সে তার কাজের জগতে গিয়ে হাজারটা লোকের সঙ্গে কথা বলবে, তখন আমি বা তুমি সামনে থাকি না। সে যদি তখন তাদের সঙ্গে কথা বলতে পারে তাহলে নিজের বাড়িতে বসেও পারবে, অনেক ভালোভাবে পারছেও। সেখানে উটের মতো বসে আমার পাহারা দেওয়ার ব্যাপারটা খুবই হাস্যকর।
আর এই কারণে যদি কারো খুব রাগ হয় তাহলে তাকে বলে দিও রাগটাকে হজম করতে। যদি সেটা না পারে তাহলে অন্য কোথাও থাকার জায়গা খুঁজে নিতে। এই বাড়িতে অত অকারণে রাগারাগি আমি বরদাস্ত করতে পারবো না, বাবা বললেন। পরের দিন সকালে কাণ্ডটা ঘটল। গত রাতে সুবীর ফিরল রাত 10:30টায়। তিথি তখন ঘুমিয়ে পড়েছিল। সেটা শোনার পর সুবীর কিছু বলেনি। পরের দিন সকালে সে চিৎকার করে বোনকে ডাকল। তিথির যখন চা খাচ্ছিল, ডাক শুনে মায়াদি অবাক হয়ে তাকালো। কি ব্যাপার? জানি না, কাল রাতে তোকে খোঁজ করছিল, শুনে আয়। তিথির দাদার ঘরে ঢুকলো। সুবীর তখনও বিছানায় বসে। এই যে তিতির দেবী, ঘুম ভাঙলো? তিতির দেবী হঠাৎ? কেন? এই তো কাল বিকেলের সান্ধ্য কাগজটা কিনে দেখলাম, লিখেছে নবাগতা তিতির দেবী প্রথম আবির্ভাবে হইচই ফেলে দিয়েছেন। সেটা কি জিনিস? সুবীর জিজ্ঞাসা করলো। আমি কি করে জানবো? তুই তাহলে একটার পর একটা সিরিয়াল অভিনয় করছিস? হ্যাঁ, আপাতত 2টো। বাহ, বৌদি দেখছি তোকে দারুণ ইন্সপায়ার করেছে। বৌদি? হ্যাঁ, এ বাড়িতে তার ঠিক পোষাচ্ছিল না, তাই চাকরি করে হাওয়ায় উঠতে বেরিয়েছে। হাওয়ায় ওরা কিনা জানি না, তবে স্বাবলম্বী হতে পেরেছে বৌদি, এটাই বড় কথা। বড় কথা? তাই তুমিও ওই লাইনে হাঁটবে বলে ঠিক করেছো? দাদা, তুমি ভুলে যাচ্ছ, আমি আগে অভিনয় করতে গিয়েছি, বৌদি চাকরি পেয়েছে পরে। কিন্তু তখন তো শুনেছিলাম ওই একটাই শেষ। হ্যাঁ, কিন্তু তারপরেও তো এ নিয়ে কথা হয়েছিল। আমার মনে পড়ছে না। শোনো, এই লাইনটা খুব খারাপ। আগে খারাপ পাড়ার মেয়েরা ফিল্মে কাজ করতে আসতো, এখন ভদ্র বাড়ির মেয়েরা যাচ্ছে, কিন্তু টাকার কুমির প্রযোজক বা পরিচালকরা তাদের পুতুলের মতো নাচাচ্ছে। তুই ওদের সঙ্গে পাল্লা দিতে পারবি না। ছেড়ে দে এসব। দাদা, আমি এখনো এরকম সমস্যার সামনে পড়িনি। আমার সঙ্গে সবাই খুব ভদ্র ব্যবহার করেছে। যদি তেমন কিছু হয় তাহলে আমিই সরে আসব। কেউ তো আমাকে ইচ্ছার বিরুদ্ধে করাতে পারবে না। তুই দেখছি বৌদির মতো কথা বলছিস। ও, তুমি তাহলে সব কিছুতে বৌদিকে দেখতে পাচ্ছ। আর বৌদি যদি এভাবে কথা বলে থাকে তাহলে তাকে বোঝানোর চেষ্টা করা উচিত ছিল তোমার। তিতির যাওয়ার জন্য পা বাড়ালো। দাঁড়া, ওরা তোকে কত টাকা দেয়? কেন? আমাকে বলতে তোর আপত্তি আছে? 1000 টাকা পার ডে। সে কি, এত কম? কম মানে? 15 দিন কাজ করলে 15,000 পাবো। আমার যে যোগ্যতা তাতেও কোনো চাকরিতে আমি এত টাকা পাবো না। তুই একটা গর্ধব, তোকে নায়িকা করছে ওরা, নায়িকারা কি এত কম টাকা পায়? দাদা, এই ব্যাপারে আমাকে ভাবতে দাও। আশ্চর্য, তোকে ওরা ঠকাচ্ছে, তুই বুঝতে পারছিস না, আবার বলছিস ভাবতে দাও। তুমি কি বলতে চাইছো? আমি তোর প্রযোজকদের সঙ্গে কথা বলবো, সুবীর বলল। তুমি? হতভম্ব হয়ে গেল তিথি। হ্যাঁ, তোর দাদা হিসেবে আমি নিশ্চয়ই তা পারি। তিতির বলল। বাবা কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে চাননি। বাবা এসব খবর জানে যে বলবে, তাছাড়া ওর বয়স হয়েছে, তোর সঙ্গে তো যাওয়া আসা করতে পারবে না। তুমি আমার সঙ্গে যাওয়া আসা করবে নাকি? রোজ নয়, মাঝে মধ্যে। তাতে অসুবিধে হবে অনেক। ওরা বুঝে যাবে তুই একা নয়, তোর সঙ্গে একজন অভিভাবক আছে, তাই তোকে ঠকানো যাবে না। সুবীর হাসল। হঠাৎ তোমার মনে এসব ভাবনা এলো কি করে? কেন? সিনেমার পত্রিকায় তো পড়ি, অমুক নায়িকার সঙ্গে তার বাবা মা রোজ স্টুডিওতে আসেন, তারাই টাকা পয়সার ব্যাপারে কথা বলে। পড়িসনি? পড়েছি, তাই ভেবে দেখলাম তুইও কোনো বিপদে না পড়িস এমন ব্যবস্থা করা দরকার। তুই যদি আর এই লাইনে না থাকিস তাহলে তো মিটেই যেত, কোনো গার্লস স্কুলে চাকরি নিলে সমস্যা থাকতো না। যে যখন ধরছিল তখন আমি সঙ্গে থাকবো। তোমার অফিস? প্রচুর ছুটি পাওনা আছে আমার, ও নিয়ে ভাবিস না। ওখানে সারাদিন কি করবে? বই পড়বো, লোকজনের সঙ্গে আলাপ করব। বৌদি নেই তাই এখন তোমার মাথায় এসব আসলো? তার মানে? দেখো দাদা, আমি অ্যাডাল্ট, কিসে আমার ভালো বা খারাপ হয় আমি জানি। সিরিয়ালে কাজ করতে গিয়ে আমি যে টাকা পাচ্ছি অনেক মেয়েই তা পায় না।
4-5 হাজার টাকা যেসব অভিনেত্রী পান তাদের বক্স অফিস আছে। সিনেমায় অভিনয় করতে তারা বিখ্যাত হয়েছেন। তোমার কাজের জায়গায় গিয়ে আমি যদি সারাক্ষণ বসে থাকি তাহলে কি তোমার ভালো লাগবে? লাগবে না। আমি যদি আজ তোমার অফিসে গিয়ে বলি আমার দাদা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, আপনারা এত কম মাইনে টাকা দিচ্ছেন, এখনই 5,000 টাকা বাড়িয়ে দিন, তাহলে তোমার অফিসের লোকজন আমাকে যা ভাববে তুমি আমার কাজের জায়গায় গিয়ে ওসব বললে ঠিক তাই ভাববে। তিতির বেরিয়ে যাচ্ছিল। তিতির দাঁড়ালো। ওর এখন খুব বিরক্তি লাগছিল। তুই আমাকে অ্যাভয়েড করতে চাস? তার মানে আমি তোর সঙ্গে থাকলে মনে হচ্ছে অনেক অসুবিধে হবে। হবে। তিতির মাথা নাড়ল। তিতির, চিৎকার করলো সুবি, চেঁচিও না, আমাকে আমার মতো থাকতে দাও। তুই আমাকে অপমান করছিস? না দাদা, তুমি যেচে যদি অপমানিত হও তাহলে আমার কিছু বলার নেই। বেরিয়ে এলো তিতির। দরজার বাইরে মা দাঁড়িয়ে। তিতির তার দিকে একবার তাকে হনহন করে নিজের ঘরে চলে এলো। মা এলো পেছন পেছন। এসে বলল, ওর মাথা একদম খারাপ হয়ে গেছে রে, খারাপ হলে ডাক্তার দেখাও। তিতির শুয়ে পড়ল। ডাক্তার কি করবে? তুই একটা কাজ কর, তোর বৌদিকে ফোন করে বল চলে আসতে। তিতির মায়ের দিকে তাকালো। দোহাই মা, তোমার ছেলের জন্য আরেকজনের মাথা চিরদিনের জন্য খারাপ করতে চাই না। শুটিংয়ে বেরোবে বলে তৈরি হচ্ছিল তিথির। এই সময়টা তার খুব খারাপ লাগে। সঙ্গে যেসব জিনিস থাকে তা বয়ে নিয়ে বড় রাস্তায় গিয়ে ট্যাক্সি ধরতে বেশ অসুবিধে হয়। জিনিসগুলো ওজনে কাঁধ ব্যথা হয়ে যায়। কিন্তু তার চেয়ে বড় অস্বস্তিকর পাড়ার মানুষদের কৌতূহলের সামনে রাস্তায় হাঁটা। বাবাই ট্যাক্সি ডেকে নিয়ে আসেন বাড়ির সামনে। সে না বললেও বাবা যে ট্যাক্সি আনতে যান এটা তিতিরের খুব খারাপ লাগে। প্রতিদিন যে একই সময়ে শুটিংয়ে যেতে হবে এমন নয়, কাজ অনুযায়ী সময় বদলায়। তাই কোনো ট্যাক্সিওয়ালাকে রোজ সকালে বাড়ির সামনে আসতে বলতে পারেন না তিথি। মায়ের সঙ্গে এ নিয়েও কথাও বলেছে সে। পাড়ার কোনো ছেলেকে যদি ম্যানেজ করা যায়, কিছু টাকার বিনিময়ে দায়িত্বটা যে নেবে, তাহলে বাবাকে রোজ কষ্ট করতে হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে তিতির দাদার গলা শুনল। তুমি থাকো, আমি যাচ্ছি। বাবার গলা। তুই যাচ্ছিস মানে? আমি ট্যাক্সি ডেকে আনছি, এই বাজার করে এনে তোমাকে আর বেরোতে হবে না। দাদা বেশ ভালোভাবেই বলল। তারপর মিনিট খানেক কিছু শোনা গেল না। মা ঘরে এলো। তো দাদার কি হলো রে, রাতারাতি বদলে গেল কেন? তিতির তাকালো। তোর জন্য ট্যাক্সি দেখতে গেল। দেখো, তোরা সবসময় ওর খারাপ দিকটাই দেখিস, ওর ভেতরে যে ভালো একটা মানুষ আছে তা বুঝতেই চাস না। মা হাসলো। কি দরকার ছিল? দাদার অফিসে যেতে দেরি হয়ে যাবে। তিতির বলল, না না না, এখন মাত্র 8:15, তাছাড়া ও চান হয়েই গিয়েছে। জিনিসপত্রগুলো দরজার সামনে নিয়ে যেতে না যেতেই ট্যাক্সি চলে এলো। দরজা খুলে নেমে এলো দাদা। এগুলো কোথায় রাখবি? ডিকিতে? না না না, ভেতরেই রাখবো। দে আমাকে। হাত বাড়িয়ে সুটকেস আর জলের বোতল তুলে নিয়ে ট্যাক্সির পেছনের সিটের কোনায় রাখলো দাদা। মা বাবা দাঁড়িয়েছিলেন পেছনে। তিতির বলল, এলাম। বাবা জিজ্ঞাসা করলেন, খুচরো টাকা সঙ্গে আছে তো? তিতির মাথা নেড়ে হ্যাঁ বলল, তারপর হাসলো। ওরাই তো ভাড়া দিয়ে দেয়। তিতির উঠে দরজা বন্ধ করতেই দাদাকে ড্রাইভারের পাশে উঠতে বসতে দেখলো। মা জিজ্ঞাসা করলো, তুই কোথায় চললি রে? খাওয়া দাওয়া হয়নি? দাদা হাত নাড়লো। রেখে দিও, রাত্রে খাবো। ট্যাক্সি চলতে শুরু করলো। তিতির হতভম্ব হয়ে দাদাকে দেখছিল। দাদা বেশ হাসি খুশি মুখে বসে রাস্তা দেখছে। শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ? কেন? দাদা ফিরে তাকালো। কালই তো বলেছিলাম তোর সঙ্গে যাব। তুমি কি জন্য যাচ্ছ? তুই কি পরিবেশে কাজ করিস তা দেখে আসি। দেখ তিতির, তুই বড় হয়েছিস ঠিক, কিন্তু এতটা বড় নিশ্চয়ই হোসনি যে ওইভাবে আমার সঙ্গে কথা বলতে পারিস। তিতির কোনো কথা বলল না। সে বুঝতে পারছিল আজ তাকে বারবার বিব্রত হতে হবে। কিন্তু এই নিয়ে এখনই যদি হ্যাস্তন্যস্ত করতে চাইলে দাদাই সুবিধে পেয়ে যাবে। সে মুখ ঘুরিয়ে রাস্তা দেখতে লাগলো। টালিগঞ্জ ড্রাম ডিপোর সামনে পৌঁছলে তিতিরকে বলতে হলো কোন রাস্তা ধরতে হবে।
এবার দাদা মুখ খুলল। বাঁ দিকে একটা স্টুডিও আছে না, কি যেন নাম, ইন্দ্রপুরী, তাই তো? তিতির বলল, আমি জানি না। ইন্দ্রপুরী হলো আসল জায়গা, খুব বিজ্ঞের মতো বলল দাদা। নিউ থিয়েটার স্টুডিও তিতুরের চেনা। অতএব সোজা মেকআপ রুমের সামনে ট্যাক্সি নিয়ে গেল সে। দরজা খুলে তার আগে নেমে পড়েছিল দাদা। একটি ছেলে ছুটে এলো তাকে দেখে, হাত বাড়িয়ে বলল, দিন দিদি, জিনিসগুলো আমি নিয়ে যাচ্ছি। দাদাকে বলতে শুনল তিতির, এই যে ভাই, ট্যাক্সির ভাড়া কি আমরা দেব? ছেলেটি বলল, ও নিয়ে চিন্তা করবেন না দাদা, আসুন দিদি। ছেলেটিকে অনুসরণ করে দ্রুত পা চালালো তিথি। মেকআপ রুমের ভেতরে ঢুকে স্বস্তি। সেখানে তখন প্রবীণা অভিনেত্রী শেফালি মিত্র বসেছিলেন। ছেলেটি জিনিসপত্র নামিয়ে চলে যেতেই শেফালি বলল, তুমি তিতির? হ্যাঁ, তিতির হাসল। তোমার নাম ইদানিং শুনেছি, আমাকে কি তুমি চেনো? কি আশ্চর্য, আপনাকে আমি চিনব না কেন? আমার জন্মের আগে থেকে আপনি অভিনয় করছেন। আপনি এই সিরিয়ালে কাজ করছেন? তিতির চেয়ারে বসলো। হ্যাঁ ভাই, আজকাল তো বড় কেউ একটা ডাকতো না। 218টা ফিল্ম করেছি এককালে। ফিল্মে এখন মা দিদিমার চরিত্র অল্প বয়সীরা চুলে সাদা মেখে করছে। একজন ডিরেক্টরকে কারণ জিজ্ঞাসা করে লজ্জায় মরি আর কি। শেফালি হাসলেন। কি কারণ? দর্শকটা নাকি মাকেও বুড়ি হিসেবে দেখতে চায় না। 25 বছরের হিরোর মাকেও শরীরে যুবতী যুবতী ভাব রাখতে হবে। শুধু মা হয়েছে বলে চুলে একটা সাদা পোচ, ইন্দিরা গান্ধীর মতো। বুঝছো? আচ্ছা, দেখবে যেসব মেয়ে নায়িকা হতে এসেছিল 5-10 বছর আগে, তাদের কেউ কেউ মা করেছে হিরো হিরোইনদের, নায়িকা হিসেবে দর্শকরা নেয়নি বলে। এখন টিভি সিরিয়ালে রমরমা, বাঙালি গল্প সাহিত্যের গল্প করছে বলে আমাদের খোঁজ পড়েছে। নতুন মহিলা তো 60 বছর বয়সে অভিনয় শুরু করতে পারেন না। ভদ্র মহিলার সঙ্গে কথা বলতে তিতিরের খেয়াল ছিল না তার দাদার কথা। এবার দরজার বাইরে তার গলা শোনা গেল, তিতির, ভেতরে আছিস নাকি? দরজার পর্দা টানা। শেফালি মিত্র জিজ্ঞাসা করলেন, তোমার কেউ? আমার দাদা। নিজের? হ্যাঁ। আরে ভেতরে ডেকে আনো, নিজের দাদা যখন বাইরে থাকবে কেন? আমরা যখন পোশাক পাল্টাবো তখন দেখা যাবে। তিতিরের বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছিল না, তবু পর্দা সরিয়ে বলতে হলো, এসো। সুবীর ঢুকলো। ইস, এত ছোট ঘর, অসুবিধে হয় না? তিতির বলল, দাদা, ইনি শেফালি মিত্র, খুব নামী শিল্পী। সুবীর হাত জোর করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে দেখেছি, তবে আপনার চেহারা খুব ভেঙে গিয়েছে, শরীর খারাপ নাকি? শেফালি মিত্র হাসলেন। চেহারা খুব খারাপ হয়ে গেছে বলছেন? তা হবে। তিতিরের ভালো লাগছিল না। এই সময় মেকআপম্যানকে ঢুকতে দেখে সে হাঁপ ছেড়ে বাঁচল। মেকআপম্যান নমস্কার করে বলল, আমার নাম রাজেন, সবাই রাজুদা বলে ডাকে। আপনি তো হিরোইন। শেফালি বললেন, এটা তো ফিল্ম নয় রাজু, এটা সিরিয়াল। এখানে শুনেছি ওইভাবে হিরো হিরোইন বলা যায় না। ওর নাম তিতির। ও, রাজাদা বলছিলেন আপনাকে হালকা মেকআপ দিতে। আসুন দিদিভাই। চেয়ারটা আয়নার সামনে ঠিকঠাক করলো রাজু। শেফালি জিজ্ঞাসা করলেন, আমাকে তো সাত তাড়াতাড়ি আসতে বলল, আমার কখন? এরপরে। মেকআপের জিনিসপত্রগুলো ব্যাগ থেকে বের করে সাজাচ্ছিল রাজু। এই সময় হারাদন মাইতি পর্দা সরালো। গুড মর্নিং দিদিভাইরা, রাজুদা এসে গেছে। চা পাঠাও হারু, কাজ করতে করতে বলল রাজু। আসছে। হারাদন বলল, দিদিভাই আসতে কোনো সমস্যা হয়নি তো? তিতির বুঝতে না পেরে শেফালির দিকে তাকালো। শেফালি বললেন, তোমাকে জিজ্ঞাসা করছে, আমার সঙ্গে হারাদন ডিউটি করে গেছে। তিতির মাথা নাড়ল, না হয়নি। সুবীর চুপচাপ শুনছিল। মুখ খুলল, হয়নি কি বলছিস? ট্যাক্সি ভাড়া দেওয়া নিয়ে ঝামেলা হচ্ছিল, আর একটু হলে আমাকেই দিতে হতো। আপনি? হারাদনের কপালে ভাঁজ পড়ল। আমি তিতিরের দাদা। সুবীর গম্ভীর গলায় বলল, আমি খোঁজ নিয়ে দেখেছি, ট্যাক্সির ভাড়া দেওয়ার জন্য আমার লোকের কথা ছিল।
দিদির আসার সময় যদি সে না থাকে তাহলে ব্যবস্থা নিতেই হবে। হারাধন বলল। চায়ের ট্রে নিয়ে ঢুকলো একটি ছেলে। ঝটপট প্রত্যেকের সামনে চায়ের কাপ বসাতে লাগলো। সুবীর জিজ্ঞাসা করলো, শুধু চা? হারাধন বলল, প্রথমবার সবাই শুধুই খান, একটু পরে ব্রেকফাস্ট আসবে। চায়ে চুমুক দিল সুবীর, দিয়ে মুখ বিকৃত করে বলল, হারাধন জিজ্ঞাসা করলো, কি হলো? খারাপ হয়েছে? ঘোড়ার পেচ্ছাপ, অম্লান বদনে বলল সুবীর। লজ্জায় মাথা নামালো তিথি। চা যতই খারাপ হোক এইভাবে কেউ বলে? রেখে দিন, খাবেন না? আমি নিজে গিয়ে বলছি আপনার জন্য ভালো করে চা পাঠাবে। থ্যাংক ইউ। তিথির, এই চা তুই খাস না। খাপ সরিয়ে রাখলো সুবীর। হারাধন বিনীত গলায় জিজ্ঞেস করলেন, দাদা ভাই, আপনি কি লাঞ্চ পর্যন্ত থাকবেন? লাঞ্চ? আমরা একসঙ্গে ফিরব। কেন? সুবীর যেন অবাক হলো। না, লাঞ্চের অর্ডার দিতে হবে তো। তিথি না কথা বলে পারল না। হারুদা, দাদাকে কোথাও বসার ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, চলে আসুন দাদা ভাই, ফ্লোরে চেয়ার দিচ্ছি আপনার জন্য। কেন, এখানেই তো। এখানে মেয়েরা থাকবেন, তার চেয়ে ফ্লোরে আরাম করে বসে শুটিং দেখতে পারবেন, আসুন। হারাধনের উৎসাহ যেন বেড়ে গেল। তিতিরের কথা বলার ধরনে এই মহাদ্রুত মানুষটি বুঝে নিয়েছিল যে নায়িকা মেকআপ রুমের দাদার উপস্থিতি পছন্দ করছেন না। শুটিং কখন আরম্ভ হবে? এই লাইট হচ্ছে, হয়ে গেলে। আসুন দাদা ভাই। পর্দা সরালো হারাধন। সুবীর বেরিয়ে গেলে স্বস্তির নিঃশ্বাস পেল তিথি। আজকের দিনটা এই করে যদি কেটে যায় তাহলে মুখ রক্ষা হয়। শেফালি মিত্র জিজ্ঞাসা করলেন, তোমার দাদা তোমাকে খুব ভালোবাসেন না? কি বলবে তিথি? সামান্য হেসে চেয়ারে বসলো মেকআপের জন্য। বাবা মা আছেন? শেফালি আবার জিজ্ঞাসা করলো। হ্যাঁ। অভিনয়ের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই? না। ভালো। এখন তো অবস্থার পরিবর্তন হয়েছে। সিরিয়ালে তো বটেই, সিনেমা তো মেয়েরা অনেকে স্বস্তিতে কাজ করতে পারে। অবশ্য যে নিজে অস্বস্তিতে থাকতে চায় তার কথা আলাদা। আপনাদের সময় খুব খারাপ ছিল। বাড়ি থেকে বোঝা যেত না। যারা টাকার জন্য বাধ্য হয়ে লাইনে আসতো তাদের যে কি দুর্দশা সহ্য করতে হতো তা বলার নয়। শেফালি চোখ বন্ধ করলেন। আপনি কত বছর বয়সে প্রথম অভিনয় করেছেন? 18 বছরে। বিয়ের 1 বছর বাদে। ও মা, খুব শখ ছিল বুঝি? চোখ বন্ধ করতে হয়েছে তিতিরকেও। রাজুর আঙ্গুলে তখন তার মুখের মেরামত চলছে। শেফালি বললেন, না, বাধ্য হয়ে। প্রেম করে বিয়ে করেছিলাম। বাবা ছিল না, মা এবং মামারা মেনে নিল না। শ্বশুরবাড়ির দরজা বন্ধ হয়ে গেল, কারণ সে কায়স্থ আর আমি ব্রাহ্মণ। হোক ব্রাহ্মণ, কিন্তু বেজাত বলে কথা। তখন সে পোর্ট কমিশনার কেরানি, মাত্র 2 বছরের চাকরি। এক ঘরের বাসা ভাড়া নিলাম গড়পাড়ে। অভাবকে বুঝতেই পারিনি মানুষটার সঙ্গে। সংসার করব, ছেলে মেয়ের মা হব, এই স্বপ্ন ছিল। হঠাৎ বাসের তলায় পড়ল সে। সে কি? চমকে উঠল তিথি। না, মারা গেল না, 2 পা কেটে বাদ দিতে হলো। বাড়িতে নিয়ে এলাম, চাকরিটাও চলে গেল। অত অল্প দিনের চাকরি, অফিস থেকেও কিছু পাওয়া গেল না। বলল আমাকে ওর অফিসে চাকরি দিতে পারে। যা ছিল তাই ভেঙে ভেঙে আরও কয়েক মাস গেল, কিন্তু চাকরি হলো না। তখন একবেলা খাওয়া, কেউ এগিয়ে আসেনি সাহায্যের হাত বাড়িয়ে। ওর বাবা মাও না। কি কষ্টে যে দিন কাটতো তোমাকে কি বলবো। শেফালি নিঃশ্বাস ফেললেন। তারপর জীবন হলো নদীর মতো। কথাটা ঠিক, এদিকে চর পড়ে তো ওদিকে বান ডাকে। আমাদের বাড়িওয়ালার বন্ধু ছিলেন ফিল্মের প্রোডাকশন ম্যানেজার, এই হারুর মতো লোক। আমাকে দেখে তিনি বাড়িওয়ালাকে প্রস্তাব দিলেন, যদি সিনেমায় নামতে চাই তাহলে ব্যবস্থা করতে পারেন। বাহ বাহ, নয় তাই। সেই সময় সিনেমায় নামা মানে লোকের নজরে নষ্ট হয়ে যাওয়া। এই ধারণাটা কি খুব পরিবর্তন হয়েছে? দাদার কথা মনে এলো তিথিদের। অনেক অনেক। এখন আমাদের নিয়ে টিভিতে ইন্টারভিউ হয়, তা শুনে তো সিটিয়ে গিয়েছিলাম। প্রথমত আমি পারবো কিনা জানি না, দ্বিতীয়ত ভয়, কিন্তু আমার স্বামী খুব উৎসাহ দিয়েছিলেন সেদিন। এখন বুঝি উৎসাহ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। সংসার তো মুখ থুবড়ে পড়েছে। সেই ভদ্রলোক নিয়ে গেলেন একজন নামী পরিচালকের কাছে। তিনি যাচাই করলেন স্ক্রিপ্ট নিয়ে।
যা মনে এসেছিল তাই করেছিলাম, কিন্তু কাজটা পেয়ে গেলাম। 5 দিনের কাজ, রোজ 100 টাকা। তখন তো ওই টাকা আমার কাছে স্বপ্নের বাহিরে। বেরিয়ে আসা মাত্র প্রোডাকশন ম্যানেজার বললেন ওই 100 টাকা থেকে তাকে 25 টাকা দিলে তিনি আরও কাজ পাইয়ে দেবেন। তিতির অবাক হয়ে গেল। এভাবে বলল আপনাকে? তখন এটা খুব চল ছিল, নতুনদের কাজ দিলে কমিশন চাইতো। এখন আমাদের কেউ এসব বলে না। নতুনদের ক্ষেত্রে কি হয় জানি না। আমাকেও কেউ এরকম প্রস্তাব দেয়নি, তিতির জানালো। তাহলে এই ব্যবস্থা উঠে গেছে। তা দেখো, সেই সময় 75 টাকা পাওয়া কিন্তু খুব কম পাওয়া ছিল না। তার মাইনে ছিল 280 টাকা, আর আমি 5 দিনে রোজগার করেছিলাম 375 টাকা। শেফালি মিত্র বললেন। এখন ভাবা যায় না, তিতির বলল। রাজু চুপচাপ শুনছিল। এবার বলল, দিদি বলছেন 35 বছর আগের কথা। এখনও কোনো কোনো নতুন শিল্পীকে পার ডে 100-150 টাকা দেওয়া হয়। তিতির বুঝল। প্রথম সিরিয়ালে অভিনয়ের জন্য বিভাসদা তাকে পার ডে 500 দিয়েছিল। টাকাটা বড় ছিল না, কিন্তু 35 বছরে কি টাকার দাম মাত্র 5 গুণ বেড়েছে? শেফালি মিত্র বললেন, তখনকার সিনেমায় খুব নামকরা শিল্পীকে মাত্র 1 কি 2 সংলাপ বলার জন্য ছবিতে নেওয়া হতো, এবং তারা খুশি হয়ে কাজটা করতেন। এর জন্য কেউ 200 কি 250 পেতেন। পর্দার ওপাশ থেকে গলা শোনা গেল, আসতে পারি? রাজু বললেন, আসুন দাদা, আর্টিস্ট রেডি। স্বপন দত্ত রাজানন্দী ঘরে ঢুকলো। রাজানন্দী বললেন, গুড মর্নিং এভরিবডি। দিদি ভালো? শেফালি মিত্র ঘাড় নাড়ালেন। রাজা বলল, তিতির আমরা তৈরি। আপনি তো জানেন কি শাড়ি পরবেন। হ্যাঁ, কিন্তু ড্রেসার আসছে, স্বপনদা বলল। হেয়ার ড্রেসার এসে পড়ল বলে। শেফালি বললেন, আমাকে কতক্ষণ বসতে হবে? এই ফার্স্ট শর্টটা নিয়ে আপনাকে ডাকবো। রাজুদা, ওর মেকআপ মনে আছে তো? একটা কাগজ তুলে দেখলো রাজু। এই তো লিখে দিয়েছে। গুড। রাজানন্দী বেরিয়ে যাচ্ছিলেন। স্বপন দত্ত তিতিরকে জিজ্ঞাসা করল, সুবীরবাবু আপনার নিজের দাদা? সেদিন আপনার বাড়িতে দেখিনি তো। হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু না, ও সামান্য ব্যাপার। স্বপন দত্ত বেরিয়ে গেল। তিতির বুঝতে পারলো দাদা ফ্লোরে বসে নিশ্চয়ই সমস্যা তৈরি করছে, কিন্তু এরা যতক্ষণ সামান্য ব্যাপার বলে চেপে যেতে চাইবে ততক্ষণ কিছু বলার নেই। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সঙ্গে ফ্লোরে এলো তিথি। সে এখন আধুনিকা মেয়ে। জামা ছোট, শাড়িটিও মূল্যবান। চুলে বেশ কায়দা করে দিয়েছে হেয়ার ড্রেসার। মেকআপ রুম থেকে এই অবধি হেঁটে আসার সময় গায়ে একটা চাদর জড়িয়ে নিয়েছিলেন সে। তারপর বেশ কিছু চোখ তার দিকে আঠার মতো সেটে গিয়েছিল। ফ্লোরে ঢোকা মাত্র সুবীর এগিয়ে এলো। তুই চাদর পরেছিস? এখানে যা গরম তাতে 1 মিনিটও বসা যাচ্ছে না। অমানবিক ব্যাপার। রাজানন্দী বলল, এভাবেই আমাদের কাজ করতে হয়। এখন তো ফ্যান চলছে, টেকের সময় ফ্যান বন্ধ রাখতে হবে, নইলে সাউন্ড রাখা যাবে না। ফ্যান বন্ধ করে কাজ করবেন? মেরে ফেলবেন নাকি মানুষকে? সুবীর চাচালো। বছরের পর বছর তো এভাবেই হয়ে আসছে, হাসলো রাজানন্দী। হয়ে আসছে বললে রেকটিফাই করার চেষ্টা করবেন না, অদ্ভুত ব্যাপার। আপনাদের উচিত এয়ার কন্ডিশন ফ্লোরে শুটিং করা। সুবীর বলল, এয়ার কন্ডিশনের ফ্লোর কটা আছে এখানে? তাছাড়া তার ভাড়া কত আপনি বোধহয় জানেন না। হেসে বলল রাজানন্দী। তারপর সুবীরকে উপেক্ষা করে তিতিরকে ইশারা করে সেটের ভেতর ঢুকে পড়ল। একটু দূরত্বে গিয়ে বলল, আপনার দাদা বোধহয় অভিজ্ঞতা নেই। তো আপনারা শুনছিলেন হিরে বসানো সোনার ফুল এর ষোড়শ পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।